এটা বলো। তুমি কি ব্যস্ত? লিখছি, বলো না। লেখাটা থামিয়ে 5 মিনিট কথা বলা যাবে আমার সাথে? তুমি বলো না, আমি শুনছি। তুমি এখনো চেঞ্জ হলে না। আগেও যেমন গুরুত্বহীন ভাবতে, এখনো তাই ভাবো। আচ্ছা, আমি ফ্রি হয়ে তোমায় কল দিচ্ছি, ঠিক আছে? ও হ্যাঁ, একটু আগে যে ফোন করলো, ওর নাম হচ্ছে ইরা। আমার প্রথম ভালোবাসা। সময়, পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলিয়ে আমাদের ভালোবাসার রূপটা ঠিকই বদলায়, কিন্তু ভালোবাসাটা কিন্তু আগের মতোই রয়ে যায়। একটা সময় মনে হতো ইরাকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকবো। এই ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটি আসবাবপত্রে ইরার ছোঁয়া আছে। ও খুব শখ করে মনের মতো করে সবকিছু কিনে ঘরটা সাজিয়ে দিয়েছে। ইরা এখন আমার জীবনে আছে, তবে আমি এখন ইচ্ছে করলেই বলতে পারি না যে চলো না আমরা একটু ঘুরে আসি, কারণ ইরার এখন নিজের সংসার আছে। একটা সময় কিন্তু আমি আর ইরাও নিজেদের সংসারের স্বপ্ন দেখতাম। এই দেখো না, এই গাছটা ড্রয়িং রুমে টেবিলের পাশে রাখলে কেমন লাগবে? এত বড় গাছ কেন? ছোট কিছু নাই, ছোট কিছু দেখো। গাছটা বড় না, আমার বাসার ড্রয়িং রুমটা বড়। ও, আমি ভাবছিলাম আমার ড্রয়িং রুমের কথা বলতেছ। তোমার বাসার ড্রয়িং রুম কোথা থেকে এলো? ওই যেটা আছে ওইটাই গরিবের ড্রয়িং রুম ম্যাডাম। অবহেলা অমার্জনীয়, ক্ষমাহীন অপরাধ। আমি ক্ষমা চাইবই না। আচ্ছা শোনো না, আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই, আমাকে 100 টাকা দিবা? দিতে পারি, কিন্তু তুমি পরে আমাকে রিচার্জ করায় দেবে। ঠিক আছে, দিব। কে আসলো? তুমি এখানে? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, আসো। ভাইয়া আপনি হ্যালো, কখন আসছেন? সূর্য ওঠার আগেই। এগুলো কি? নিজের হাতে বানানো গরুর মাংস। ভাইয়া চলেন, গরম গরম খেয়ে নেবেন, ঠান্ডা হলে মজা লাগবে না। এ মাসে কত টাকা ভাড়া উঠেছে? 2,80,000 টাকা, কিন্তু এখনো 1.5 লাখ টাকা বাকি আছে। অনেকেই ভাড়া দেয় নাই। হ্যাঁ, রিফাতের মার কাছে 3 মাসের ভাড়া পাই। তাহলে কি করবো আম্মা? নতুন ভাড়াটিয়া নিয়ে আসবো? না রে, ওদের এখন অনেক খারাপ অবস্থা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, মায়ের সাথে কথা বলছি। আচ্ছা, নো ওয়ারিস। এত টেনশন করো না আম্মা, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এগুলো তো আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। হ্যালো। বলো। কি নিয়ে এত বিজি ছিলা? আর বলো না, এই যে কিছুদিন ধরে ভাড়াটিয়ারা ঠিক করে টাকা পয়সা দিচ্ছে না। আচ্ছা আবির শোনো, মা একটা ব্যাপার নিয়ে বেশ কিছুদিন ধরে আমাকে বলছে, আমার মনে হলো তোমাকে জানানো দরকার। বলো না। সেদিন মামারা বাসায় এসেছিল আমার বিয়ের কথা বলতে। মামা কোন একটা ছেলেকে দেখেছে। আম্মা আমাকে জিজ্ঞেস করছিল, আমি কিছুই উত্তর দিইনি। আমার কি বলা উচিত আবির? তুমি মাকে না করে দাও। এক কাজ করি, তুমি বাসায় আসো, এরপর আমি আম্মাকে তোমার কথা বলবো। ইরা দেখো, আমি এই মুহূর্তে পারবো। তুমি তো আমার আম্মাকে জানো, একবার যখন ওনার মাথায় কিছু ঢুকেছে উনি তখন আমার বিয়ে দিয়েই ছাড়বে। আর এমনিতেও তো ফ্যামিলিকে বলাই লাগতো, 2 দিন আগে বললে সমস্যা কি? ইরা দেখো, আমি আমার প্রবলেমগুলো তোমাকে এখন বুঝাইতে পারবো না। দেখ আবির, আমার মনে হয় ইরা যা বলছে সেটা তোদের দুজনের জন্যই ভালো হবে। ইরা চাইলে তো তোর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে না। আমি চাই না তোদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হোক। আরে বাবা, ঝামেলা কেন হবে? আমি তো বলতেছি না যে আমি বিয়ে করব না। দেখো, সবারই তো একটা প্ল্যান থাকে, আমারও একটা প্ল্যান আছে। তোমার কি প্ল্যান বলো শুনি। দেখো, তুমি আমার সিচুয়েশনটা জানো, আমার নিজের চলতেই কষ্ট হয়ে যায়, আমি তোমার থেকে ধার করে নিয়ে চলি। এর মধ্যে যদি আমি বিয়ে করি, তুমি বুঝছো কি হবে? আমি তো তোমাকে এগুলা নিয়ে ভাবতে বলছি না, তুমি এখন যা করছো পরও তাই করবে, বাকিটা আমি দেখবো। বিয়ের পরে তুমি তোমার টাকা দিয়ে চলবে, আমি সেটা মেনে নিব। হ্যাঁ দেখো, আমি নিজে কষ্ট করতে রাজি আছি, কিন্তু যে আমাকে ভালোবেসে আমার কাছে আসবে আমি তাকে কষ্ট দিতে পারবো না, এবং কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। চল একটা কাজ করি, কি? আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলি, এরপর সুবিধা মতো আমরা ফ্যামিলিকে জানিয়ে দেবো। এটা তো একটা ভালো সিদ্ধান্ত। তোমরা না আমার কথাটা বুঝতেই চাইতেছো না। বারবার বলতেছি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। না, বিয়ে করলে এখনই করতে হবে, না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তো সব ইরার সমস্যাটা কোথায়? বুঝলাম, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে এমন ছেলে ওর পছন্দ না, সরকারি চাকরি করে এমন ছেলেও ওর পছন্দ না। কদিন আগে ওর ছোট মামা একটা ছেলের কথা বলছিল, তুমি তো ছেলেটাকে দেখছো আপা, কত ভদ্র আর সুন্দর। দেশে বিদেশে 2 জায়গাতেই ওদের বাড়ি আছে। আচ্ছা আপা, তুমি বলো তো, এমন ছেলে সবসময় পাওয়া যায়? শোন ইরা, তোর যে বাবা নেই, আল্লাহ না করুক যদি তোর মার কিছু একটা হয়ে যায়, তাহলে তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছিস? আমি সবসময় অসুস্থ থাকি, তোমরা মামারাই ওর অভিভাবক। বুঝতে পারছি, ও কিছু বলবে না। আপা, তুমি ওর বিয়ের ব্যাপারটা আমাদের 3 ভাইয়ের উপর ছেড়ে দাও। হ্যালো। কই তুই? কেন, কি হয়েছে?
একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? সুমনার রুমা যে পালিয়ে বিয়ে করেছে এটা ওর ফ্যামিলি জেনে গেছে। এখন থানায় তো আমাদের নামে মামলা করছে। মামলা করছেন? মানে মানে তুই 3 নাম্বার আসামি, আমি 5 নাম্বার আসামি। আরে আজব, এখানে আমাদের দোষ কি? আমরা তো ওর রিকোয়েস্টেই গেলাম। পুলিশ তো আর তোর আর আমার কথা বিশ্বাস করবে না। রুমার বাবার ক্ষমতা সম্পর্কে তো তুই ভালোভাবে জানিস। সাবধানে থাকিস মামা, আমি আমার মতো পালাচ্ছি। কি হয়েছে? মুড অফ কেন? কিছু না, তোমার কি অবস্থা বলো? আমার অবস্থা তো তুমি বোঝার চেষ্টা করছো না। শোনো না, আগামী সপ্তাহে একটা খুব সুন্দর ডেট আছে, 5/5/25। চলো না আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি। পারবো না আমি। তোমার ইচ্ছা হলে তুমি গিয়ে বিয়ে করো, যাও। আমি কি এমন বলেছি যার জন্য তুমি এরকম রাগ দেখাচ্ছ? না, তুমি কিছুই বলো না, আমি এমনি এমনি রাগ করি। মানে দেখা হইলি, কথা হইলি, খালি বিয়ে বিয়ে বিয়ে। আচ্ছা, মানুষের কি পৃথিবীতে জন্ম হয় শুধু বিয়ে আর সংসার করার জন্য? মানে বিয়ে ছাড়া, বিয়ে বাদেও যে অনেক কিছু চিন্তা করার আছে, এটা তোমরা ভাবতেই পারো না। তুমি বিয়ে করবে না এটা বললেই পারতে। না, আমি বিয়ে করবো না। তোমার শখ লাগলে তুমি গিয়ে বিয়ে করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিনই তোমাকে বিয়ে করে দেখাবো। ঠিক আছে, দেখাও, এবার যাও তুমি। নিহাদ ভাই, আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ অথবা না বলবেন। বাসি। আগামী 5/5/25-এ আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন? মানে কি বলছো এসব? আপনি আমাকে বিয়ে করতে পারবেন কি পারবেন না? এভাবে বিয়ে করলে তোমার মা মামা কি ভাববেন আমাকে? সে সব কিছু আমি দেখব। আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন বলেন? পারবো। ঠিক আছে, আগামী 5/5/25 তারিখে আমাদের বিয়ে হবে। আগামী 5/5/25-এ আমি বিয়ে করছি। কাকে বিয়ে করছি, কোথায়, কখন, সবকিছু জেনে যাবে। তোমার কিছু বলার আছে? কি বলবো আমি? তোমার কিছুই বলার নেই? টাঙ্গাইলে এর বাড়িতে গেছিলি? আমার তো কোনদিন বললেন না যাইতে। তো ভবের দুনিয়া থাকো, তো খুঁজে পাওয়া যায় না। কথা পাইলে একটাই পান, বুঝছেন, ভবের দুনিয়া। কি করছো? আড্ডাতে। শোনো, কাল আমার বিয়ে। আমি তোমার কাছে থাকতে চেয়েছিলাম আবির, আমাকে রাখতে পারলে না। আর শোনো, তোমার দেওয়ার কানের দুলটা আর ব্রেসলেটটা পরে বিয়ে করব। তোমাকে ছবি দিব, দেখে বলো কেমন মানিয়েছে। মা বলো কবুল, মা কবুল বলেন। আবির, আমি অফিসে যাচ্ছি, যাওয়ার সময় দারোয়ানের কাছে চাবিটা রেখে যাইস। এখন কান্না করে কি লাভ? তোমাকে পাওয়ার জন্য আমি তোমাকে কত বুঝিয়েছি, কত চেষ্টা করেছি, তুমি আমাকে একটুও বোঝার চেষ্টা করোনি। প্লিজ মাফ করে দাও। এখন সরি বলে কি লাভ আবির? আমি এখন নিহাদের বিবাহিতা স্ত্রী। সঙ্গে একটা মুহূর্ত বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আমি। প্লিজ ইরা, প্লিজ। তুমি ঠিক আমাকে ছাড়া বাঁচতে পারবে। কয়েকদিন যাক, তারপরে আমি তোমার অতীত হয়ে যাব। তখন তুমি আমাকে ভুলে যাবে। ইরা, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কালকে সকালে এখানে আসো প্লিজ। আমি তোমাকে কালকে সকালে বিয়ে করবো। ইরা, আমি হাত জোড় করে বলতেছি ইরা, প্লিজ। আমি পারবো না, এটা সম্ভব না আবির। এটা আমি পারবো না। আমি ইরাকে একদিনের জন্য হারিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে ইরা ছাড়া আমার কিছুই নেই। আমি কারো জন্য এরকম পাগলের মতো কাঁদিনি যতটা আমি ইরার জন্য কেঁদেছিলাম। আপনারা হয়তো ভাবছেন যে আমি ইরাকে এরকম পাগলের মতো ভালোবেসে কাছে ডেকে নিয়ে আসলাম বিয়ে করবো বলে। তাহলে কেন করলাম না? সত্যি কথা কি, আল্লাহ যদি তাকে আমার জন্য লিখে না রাখে
আমি যত চেষ্টাই করি না কেন আমি কোনোদিন তাকে পাবো না। এখন জেদ করেই হোক আর যেখান থেকেই হোক ইরা নিহাদকে বিয়ে করেছে। এখানে নিহাদের তো কোনো দোষ নেই। নিহাদকে কষ্ট দেওয়ার অধিকার আমার বা ইরার কারণই নেই। এখন ইরাও নিহাদকে নিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই যে কেক, হঠাৎ কেক? এমনি খাওয়ার জন্য। এমনি খাওয়ার জন্য? হ্যাঁ, এমনি খাওয়ার জন্য। ওই খাচ্ছ না? আমার আসলে এই কেকটা খুব একটা পছন্দের না। আর অল্প করে খাও, মজা আসছে না? হ্যালো, এতবার ফোন করেছিলে কেন? তুমি ফোন ধরতেছো না কেন? আমি নিহাদের সাথে কথা বলছিলাম। এখন বলো। তুমি কি বাইরে নাকি? বাইরে অনেক নয়েজ শুনতে পাচ্ছি। আমি আর নিহাদ একটু বাইরে আসছি খাওয়ার জন্য। বাহ, সুখী মানুষ। তুমি বুঝি দুঃখী? বললো না, নতুন রিলেশনশিপটা নিয়ে যে কি করব আমি মনে হয় এটা কন্টিনিউ করতে পারবো না। এটা একদমই আমার অপোজিট। না আমি ওকে বুঝি, না ও আমাকে বুঝে। আমি তোমাকে আগেই বলেছিলাম নিহা একদম তোমার মতো মেয়ে নয়। ওর দরকার সবসময় দামি দামি গিফট, ও যখন যা বলবে তাই করতে হবে। তোমার দ্বারা এটা সম্ভব নয়। এখন কি করব সেটা বলো। আমাকে 2 দিন সময় দাও, ভেবে জানাচ্ছি। নিহাদ কি করে? দোকানদারের সাথে খাবারের ডিরেকশন দিচ্ছে। ইরা, খাবার রেডি, আসো। আমি তোমাকে পরে ফোন করছি। হুম, নো ওয়ারিজ। কে কল দিয়েছিল আবির? দুঃখী সেজে বসে আছে। মানে পরে বলবো, আগে খাও। ইরা, শোনো, এখানে 10 লাখ টাকা আছে, বুঝছো? মামলা ওকে দিয়ে তো আমি একটু বেরোবো। কি ব্যাপার, তুমি এই সময় শুয়ে আছো? না, জ্বর আসছে মনে হয়। আরে জ্বর আসছে কি? তোমার তো অলরেডি জ্বর। মেডিসিন নিয়েছ? না। আপনি একটা ফোন করতে পারতে। হ্যালো, হ্যাঁ ব্যস্ত তুই? আচ্ছা শোনো, তোর ভাবি একটু সিক। হ্যাঁ, তেমন কিছু না, একটু টেম্পারেচার হাই, 101 হবে, আমি মাপি নাই। হ্যাঁ, তুই আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেডিসিন দে প্লিজ। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। টেনশন নিও না, জাস্ট যাবো আর আসতেছি। একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয় বলতো? বিশ্বাস করো আবির, আমি নিহাদকে খুব ভালোবাসতে চাই, কিন্তু তার চেয়েও চাই নিহাদ আমাকে বেশি ভালোবাসুক, যাতে তোমার কথা মনে না পড়ে। কি জানি, হয়তো আমাকে ভালোবাসে বা বাসার চেষ্টা করে, আমিই বুঝতে পারি না। এখন নিহাদ খুবই ভালো ছেলে এবং আই থিংক হি ইজ দ্য পারফেক্ট হাজব্যান্ড। আমি জানি নিহাদ খুব ভালো হাজবেন্ড, কিন্তু আমার মনে হয় আমরা শুধু দুজন দুজনের দায়িত্ব পালন করছি, এর বেশি আর কিচ্ছু না। ছাবি, জীবন এমন কেন? ইরা চলো, আবুল বাসার দোকানে ফুচকা খাবো, নাগামরিচ দিয়ে। চলো, আসো। ইরা নিহাদ আগের থেকে বেটার আছে, বলতে পারেন যে হ্যাপি কাপল। ও বাই দ্য ওয়ে, আমার কিন্তু নিহাদের সাথে পরিচয় আছে। পরিচয়টা যদিও ইরাই করে দিয়েছিল। এখন আমি, নিহাদ আর ইরা আমাদের আড্ডায় বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইরা আমার গুড সাইড ব্যাড সাইড সবার থেকে একটু বেশি জানে, কারণ ও আমার ভালো বন্ধু। ও আপনাদেরকে তো গল্প বলতে বলতে ভুলেই গিয়েছিলাম ফ্রি হয়ে ইরাকে কল দেওয়ার কথা। দেখি আমার জন্য কি শাস্তি ওয়েট করছে। ইরা বলো। তোমাকে সকালে ফোন দিয়েছিলাম, তুমি বিকালে কল ব্যাক করলে। যাই হোক, আমি একটা ঝামেলায় পড়েছি। কেন, তোমার আবার কি হলো? ঝামেলাটা আমার না, নিহাদের। আসলে ওর বিজনেসের জন্য আজকেই ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। ও 15 লাখ টাকা ম্যানেজ করেছে, কিন্তু 3 লাখ টাকা এখনো বাকি আছে। তুমি কি এই টাকাটা আমাকে ম্যানেজ করে দিতে পারবে? আমি 2-3 দিনের মধ্যে ব্যাক করে দেবো। আচ্ছা, তুমি আমাকে 20টা মিনিট সময় দাও, আমি দেখি কি করা যায়। ঠিক আছে। হ্যালো, কোথায় তুমি? চা খাই, গান শুনি। আচ্ছা শোনো, পরশু বিকেলে তুমি ফ্রি? অফিস ছাড়া তো কোনো কাজ নাই। কেন? তাহলে পরশু বিকেল 5টায় নকশিকাথায়। আরে বাবা, কেন আসবো বলবা তো? তুমি আসো, তাহলেই বুঝতে পারবে। মনে থাকে জানো, বিকেল 5টায়। লেট করবে না কিন্তু। বাবা, এত দেরি করে কেউ? আমি কতক্ষণ ধরে বসে আছি। সরি। অর্ষা, হ্যাঁ প্লিজ বসুন। আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা, কি খাবেন একটু দেখুন না। আবির, আমি অর্ষাকে তোমার ব্যাপারে সব বলেছি। আমার মনে হয়েছে তোমার এই এলোমেলো জীবনটাকে গুছিয়ে দেওয়ার জন্য। আরে কি বলছো এলোমেলো জীবন? আমি আবির, আমি তোমাকে জানি, প্লিজ নিজের জীবনটাকে আর নষ্ট করো না। আই এম সো সরি, আমার সাথে মিটিং ছিল, আমি পারি নাই টাইম মতে। কি অবস্থা আবির, ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর অর্ষার আবির পরিচয় হয়েছে? করে দিয়েছি। তাহলে বেটার আমরা উঠি, রাইট? না না, কি বলেন? চলো। ও বাই দ্য ওয়ে আবির, আপনি আর অর্ষা রাত 12টা বাজার আগে অবশ্যই বাসায় আসবেন। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। চলো চলো। আচ্ছা, আপনার গল্পের শেষে সবসময় বিচ্ছেদ থাকে কেন? মানে? এর পরের গল্পটা পূর্ণতা পাবে তো?